টাইমলেস মেমোরিজ, কথা ও কাহিনী। আজকে আমাদের এপিসোডে আমার সাথে আছে এক বেশ প্রিয় বন্ধু, পারমিতা মুখার্জি। ওয়েলকাম টু দ্য পডকাস্ট। নমস্কার সবাইকে। বলো, কেমন আছো? আমি তো সবসময় ভালোই থাকি। একদম। আচ্ছা, আগে তোমার কিছু কথা শুনি। যেমন তোমার শুরু, আমরা তোমাকে চিনি, আমরা পর্দায় তোমাকে দেখি, যারা আমরা তোমাকে আলাদাভাবে চিনি তারা আমরা জানি যে তুমি কতটা কেয়ারফ্রি, থটফুল, কাইন্ড অ্যান্ড সিনসিয়ার, এগুলো জানি। কিন্তু শুরুটা কোথায়? শুরুটা খুব অদ্ভুতভাবে। আমি স্কুল লাইফে বা কলেজ লাইফে জীবনে কোনোদিন কখনো স্টেজে উঠে অভিনয় করিনি, এবং আমার পরিবারের দূর দূরান্তে কেউ কোনোদিন অভিনয়ের জন্য স্টেজে ওঠেনি। আমার বাড়ির আমার যারা আমার অভিভাবক তারা বহুবার স্টেজে উঠেছে, কিন্তু সেটা অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে পুরস্কার নিতে। আমি আবার সেইখানে কোনো দিন স্টেজে উঠিনি। তো আমি তো সংসার সামলাতাম, আমার একটু ছোটো বয়সে বিয়ে হয়ে গেছে, তো সংসার সামলাতাম, আমার ছেলে, হাজব্যান্ড, সংসার যেরকম একটা নর্মাল হয় যেরকম বাড়ির। তো একটা সময় পর যখন ছেলে বড় হয়ে গেল, আমি অনেকটা সময় আমার একটা কিরকম ভ্যাকিউম তৈরি হয়ে গেল, মানে ওর তখন আর আমাকে অতটা দরকার হতো না। ফলে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন এক বন্ধুর বাড়িতে আড্ডা দিতে গিয়ে এই অভিনয়ের ফাঁদে পড়ে যাওয়া আর কি। সেখান থেকেই একটা আগ্রহ, প্রথমে ঠিক আগ্রহ বলবো না, প্রথমটা আমার কাছে একটা টাইম পাসের জায়গা ছিল। মনে হয়েছিল যে এটা বেশ সুন্দর একটা জায়গা, যেখানে অনেকে এসে অনেক কথা বলে, কিন্তু কোনো গসিপ বা ওই আমরা যেটা বলি পিএনপিসি সেসব হয় না, খুব ক্রিয়েটিভ আলোচনা হচ্ছে, সেটা আমার খুব ভালো লেগেছিল। তারপর সেখান থেকে আস্তে আস্তে অভিনয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আমাদের জগতে একটা বলে, কথায় বলে আরমানি কিরা, সেই আরমানি কিরাটা আমাকে কাটে, কামড় দেয়, এবং তারপরে আমার একটা অভিনয়ের জার্নি শুরু হয়। বাহ! চ্যালেঞ্জেস তো আমাদের সবার লাইফে আসে, আর আমরা জানি যে উইমেন দে গো থ্রু আ লট অফ স্টেজেস অফ চ্যালেঞ্জেস ইন লাইফ। তো সেখান থেকে আমার নেক্সট প্রশ্ন তোমার জন্য, এই যে তুমি শুরু করলে অভিনয়, বা সংসারও তোমার রয়েছে, হয়তো আরও কিছু রেসপন্সিবিলিটিস তোমার ছিল, এই চ্যালেঞ্জেসগুলো তুমি কি করে ওভারকাম করলে? যুদ্ধ করে, প্রচণ্ড যুদ্ধ করে। হ্যাঁ, কিছু যুদ্ধ জিতেছি, কিছু যুদ্ধ ভালো করে জিতিনি, কিছু যুদ্ধ হেরে গেছি। কিন্তু আমার আই এম আ ফাইটার। আমার খুব ভালো লাগে চ্যালেঞ্জেস নিতে। আমাকে কেউ যদি বলে যে এই কাজটা তুমি পারবে না, সেইটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে, রাদার দ্যান আমাকে মন খারাপ করিয়ে দেওয়ার থেকে। তো যখনই আমি এরকম একটা জায়গায় এলাম কাজ করতে, যেখানে আমার কোনো পরিচিতি নেই, আমি কাউকে চিনি না, আমার কোনো বেসিক যে একটা বলে একটা পড়াশোনা, অভিনয়ের জন্য তো একটা পড়াশোনা লাগে, আমার কিছুই ছিল না, সেখানে আমি এইভাবে চলে আসি। তো ফলে অধিকাংশ লোকই মনে করেছিল যে এটা একটা খুবই আমার খারাপ ডিসিশন, আমার ভুল হচ্ছে, এবং যেমন হয় বলেছিল যে এটা পারবে না। তো আমার তখন একটা কিরকম জেদ চেপে এই যে বলেছিল পারবে না, ওইটা থেকেই আরও একটু জেদ চেপে গিয়েছিল যে এটা আমি করবই। তো আই এম আ ফাইটার অ্যান্ড আই ফট। একদম, এরকম অনেকেই যুদ্ধ লড়ে। এবং আমার একটা প্রশ্ন এখান থেকে আর একটা যেটা আমি করতে চাইছি, যে যারা এই যুদ্ধে জেতেনি বা এখনো পারেনি, আমি ভাবি যে তারাও পারবে, কিন্তু তুমি তাদের জন্য কি বলতে চাও? দেখো, যুদ্ধ যখন হয় তখন দুটো সাইড থাকে, একটা সাইড জেতে, একটা সাইড হারে। তো আমাকে এটা ভেবে নিয়ে এগোতে হবে যে আমি হেরেও যেতে পারি, কিন্তু আমার চেষ্টা সবসময় থাকবে যে আমি যাতে জিতি। কিন্তু একজন তো জিতবে, সবাই তো জিততে পারে না। সুতরাং হারটাকেও খুব মেনে নিতে হয় মন থেকে। এবং আমার মনে হয় এই এক একটা হেরে যাওয়া এক একটা লেসন। হ্যাঁ, এই লেসন, এবং সেটা যদি আমি এখন নিচ্ছি কিনা সেই লেসনটা, আমি কোনো একটা যুদ্ধে হেরে গেলাম, সেখান থেকে আমি লেসনটা নিলাম কিনা যে আমি কেন পরাজিত হলাম, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেইটা যদি লেসনটা কেউ নেয়, তাহলে সে পরের যুদ্ধটায় জিতবেই।
আমিও সেটাই অনেকটাই ভাবি। খুব ভালো এটা শুনে লাগলো যে তুমিও এরকমই ভাবো। এবং এই একটা লেখা আমি লিখছিলাম রিসেন্টলি, যেটা হচ্ছে যে নাথিং ইজ রিজিড ইন লাইফ, হুম ইট ইজ অনলি অ্যাবাউট টাইম। হুম। তো এরকম কি তোমার এতদিন অবধি জীবনে যে তুমি পথ হেঁটেছো পৃথিবীর বুকে, তোমার কি মনে হয়েছে যে এই কথাটা, এই লাইনটা সত্যি? দেখো, একটা সময় আমি যে জীবনটা যাপন করতাম সেই জীবনে প্রচুর রিজিডনেস ছিল। হুম হুম। হ্যাঁ, আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি রিজিড। ও, হ্যাঁ, আমার এত ওপেননেস ছিল না। আচ্ছা। আমি অনেক কিছু বিষয় নিয়ে আমি খুব রিজিড ছিলাম। আমার একটা ভীষণ, আই ওয়াজ ভেরি জাজমেন্টাল। আমার কোনো লোককে মানে তাকে আমি কিভাবে দেখছি সেই দেখার ওপর ভিত্তি করেই আমি তার একটা হয়তো মনে মনে আমার একটা, হয়তো বলতাম না কিন্তু মনে মনে আমার ভিতরে একটা রায় তৈরি হয়ে যেত। অভিনয় আমাকে এটা একটা কি বলবো, আমার একটা গিফট দিয়েছে। আমি এখন ভীষণ নন জাজমেন্টাল হয়ে গেছি। কারণ আমার মনে হয় এই যে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করি, সেখানে কিছু ভালো চরিত্র থাকে, কিছু খারাপ চরিত্র থাকে। তো ধরো আমি যখন খুব খারাপ কোনো একটা চরিত্র করছি, মানে খারাপ ইন দ্য সেন্স সেই মানুষটা সারাক্ষণ কুটকাচালি করে, খারাপ কাজকর্ম করে, আমার মনে হয় যে এই যে মানুষটা এই খারাপ কাজটা করছে, দেয়ার মাস্ট বি আ রিজন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, হতে পারে সে হয়তো, তাকে কেউ দেখছে না, ভিজিবিলিটি বাড়ানোর জন্য অনেক সময় আমরা অনেক কিছু করে থাকি, অ্যাটেনশন সিকিং। অ্যাটেনশন সিকিং। তো এই আমার মনে হয় এই চরিত্রগুলো করতে করতে না আমার ভিতরে একটা ওপেননেস তৈরি হয়েছে। হ্যাঁ, আমি এটা যদি বলি যে আমার ভিতরে সমস্ত রিজিডনেস চলে গেছে তাহলে মিথ্যে কথা। আছে, নিশ্চয়ই কিছু আছে এখনো, কারণ এত বছরের একটা প্র্যাকটিস, কিছু তো রেসিডিউ থেকে যাবে, কিন্তু সেটা অনেকটা কেটে গেছে। আমি এখন ওইভাবে ভাবি না জীবনটাকে। আমার কাছে জীবনটা খুব একটা ফ্লোয়ের মতো, মাঝে মাঝে পাথর আসে, ধাক্কা খাই, আবার এগিয়ে চলার চেষ্টা করি ওই ওয়াটার ফ্লোয়ের মতো, ধাক্কা খেয়ে আবার একটা ওয়েভ যেরকম এগিয়ে যায় ওইভাবে। এখন আমার জীবনটা একটু অন্যরকম হয়েছে। আমার তো বরাবরই মনে হয় যে জীবন হচ্ছে একটা নদীর মতন, খালি আমরা চলে যাচ্ছি একে বেঁকে চারিদিকে, এবং মাঝে মাঝে আমরা এই যে তুমি বললে একটা পাথর পাওয়া এবং তাকে ক্রস করে চলে যাওয়া, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আশেপাশের জমিটাকে আমরা ফার্টাইল করতে করতে যাই। রিভার যেমন আমাদের গঙ্গা, যেমন নাইল, যেমন যমুনা যায়, তাই না? তো জীবনটা যখন এরকমই, এবং আমরা যে রিজিডনেস নিয়ে কথা বলছিলাম, তুমি একটা এত সুন্দর কথা বললে যে অ্যাক্টিংয়ের থ্রু দিয়ে তুমি তোমার ক্যারেক্টার্সের সাথে যখন রোল প্লে করছো, তুমি তার ক্যারেক্টারকে অ্যানালিসিস করছো এবং তুমি বুঝতে পারছো যে এই মানুষটা এরকম কেন বিহেভ করছে, এটা কেন হলো, কেননা তুমি ওই রোলটা প্লে করতে গেলে বলে। যদি আমরা না করতাম তাহলে হয়তো ভাবতাম না, একদমই ভাবতাম। তাহলে এক্সপিরিয়েন্স টিচেস আ লট, রাইট? একদম নিশ্চয়ই। সেখান থেকে তোমার কি মনে হয় যে আমাদের সোসাইটিতে এই অ্যাক্টিং ওয়ার্কশপস, বা আমি থিয়েটার নিয়ে পরে প্রশ্ন করবো তোমায়, কিন্তু অ্যাক্টিং ওয়ার্কশপস মানুষের করা উচিত, মানে অ্যাজ আ হবি, বা ধরো তোমার এই যে আমরা নানা রকম জিনিস শিখতে যাই, পেন্টিং শিখি, আর্ট শিখি, চেস খেলা শিখি, অ্যাক্টিংটা কি শেখা উচিত? দেখো, এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই, মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু আমি 10টা বছর পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি ক্লাস 1-এ গিয়েই ক্লাস 10-এর পরীক্ষাটা দিতে পারবো না। তো আমাকে একটু একটু করে শিখেই এগোতে হয়েছে। অভিনয়টা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় খুব সোজা, কিন্তু আসলে তা নয়। অভিনয়টা শিখতে হয়, কারণ অভিনয়ের সঙ্গে শুধু আমি গেলাম, গিয়ে একটা কতগুলো ডায়লগ বলে দিলাম তা নয়, তার সঙ্গে অনেক টেকনিক্যালিটিস থাকে, যে টেকনিক্যালিটিসগুলোকে শিখতে হয়। হ্যাঁ, এবার সেই টেকনিক্যালিটিসগুলো এই নয় যে আমাকে কোথায় দাঁড়াতে হবে, সেটাও একটা টেকনিক, সেটাও না। মানে আমি বলছি এই যে ইমোশনস, ধরো আমার একটা হয়তো ভীষণ মজার সিন চলছে, কিন্তু ভেতর থেকে আমি ওই সময় হয়তো খুব মন খারাপ, আমার হয়তো খুব, মানে আমার হয়তো সকালবেলা বাড়িতে প্রচণ্ড ঝগড়া হয়েছে, ঝগড়া করে আমি গিয়ে দেখছি যে আমি একটা খুব মজার সিন করছি। তো ওই টেকনিকটা, আমার ইমোশনটাকে সুইচ করার জন্য এই টেকনিকগুলো না শিখতে হয়।
এক্ষেত্রে ওয়ার্কশপগুলো দরকার। ওয়ার্কশপ অনেক কিছু, আরেকটা যেটা ওয়ার্কশপ খুব হেল্প করে সেটা হচ্ছে ওপেন হওয়া। হ্যাঁ, অনেক সময় আমাদের ভিতরে অনেক কথা থাকে কিন্তু আমরা বলে উঠতে পারি না, একদম সেই কথাগুলো বার করার জন্য ওয়ার্কশপগুলো করা খুব খুব সাহায্য খুব করবে। সাহায্য করে। একদম। কিন্তু আবার এই ওয়ার্কশপের একটা ট্র্যাপও আছে, হ্যাঁ, যেটা ইদানিং কালে আমি খুব দেখি আচ্ছা। কলকাতায় অলিতে গলিতে নানান ওয়ার্কশপ তৈরি হয়ে গেছে, অনেক সবাই অ্যাক্টিং শেখাচ্ছে এবং তার সঙ্গে একটা ট্যাগলাইন জুড়ে দিচ্ছে যে এখানে থেকে শিখলেই আমরা কাজ দেব। ওইভাবে হয় না, সেটা একদমই সর্বৈব মিথ্যে কথা। কিন্তু প্রপার জায়গায় গিয়ে যদি ট্রেনিং নেওয়া যায়, ওয়ার্কশপ করা যায়, নিশ্চয়ই স্কিল ডেভেলপমেন্ট হয়। একদম স্কিল ডেভেলপমেন্ট। আমি এটা আরও কেন প্রশ্নটা আমার মাথায় আসলো, তোমার উত্তরটা এত সুন্দর ছিল। আর লাস্টে ওই ট্যাগলাইনটা যে সব জায়গায় শিখে কাজ পাবেন, এটা সবসময় যে টার্গেট হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা স্কিল বিল্ডিং ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড একদম। অ্যাক্টিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইফ স্কিল আমার মনে হয়েছে এত বছর কাজ করে বা ভেবে চিনতে। এবং এই যে তুমি বললে না যে চ্যালেঞ্জেসটা ওভারকাম করা যায় বা লিবার্টি মানে ওপেননেস যে থটটা আসে, তোমার মনটা যেদিনকে দুঃখ এবং তুমি গেলে শুটিং ফ্লোরে, তোমাকে একটা কমেডি শো করতে হচ্ছে, তো তোমাকে অ্যাক্টিংটা করতে হচ্ছে। এরকম আপনাদের মধ্যে অনেকেই হবে যাদের মনটা খুব খারাপ, কিন্তু সেদিনকে অফিস যেতে হবে সকালবেলা, বা সংসারে এমন কিছু কাজ করতে হবে এবং সবার সামনে হাসি খুশি থাকতে হবে। এটাও কিন্তু অ্যাক্টিংই ইন আ ওয়ে, কিন্তু আমরা কখনো ভাবিনি ওরকমভাবে, বাট এটা কিন্তু একটা লাইফ স্কিল। তো সত্যিই যেরকম তুমি বললে, যদি শেখা যায় কোনো জায়গায় গিয়ে ভালো করে, তাহলে কি হবে, একটা সংগঠন হবে, একটা কমিউনিটি বিল্ড আপ হবে, ওখানে অনেক ভালো লাগবে, কেন অনেক মানুষের সাথে যোগ, তাই না? একদমই তাই। তো এখান থেকে আমার তোমার জন্য নেক্সট কোয়েশ্চেন, এই যে তুমি এত মানুষের সাথে তোমার আলাপ হয়, দেখা হয়, তাই না, তোমার এই জার্নিটা কেমন লাগে যে এতগুলো মানুষের সাথে আলাপ হয়, কথা হয়, এখান থেকে তোমার কি উপলব্ধি হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে? দেখো, অ্যাক্টার্সরা খুব সেলফিশ। হ্যাঁ, অ্যাক্টার্সরা খুব সেলফিশ। অ্যাক্টার্সরা যখন কারোর সঙ্গে কথা বলে, যদি দেখায় যে খুব আপনাকে ভালোবাসছে, জানবেন সব মিথ্যে কথা। হ্যাঁ, আসলে ওরা আপনাকে অবজার্ভ করছে, আপনার চরিত্রটাকে দেখছে, কোথাও না কোথাও গিয়েও আপনাকে ছেপে দেবে। হ্যাঁ, তো আমি যত মানুষের সঙ্গে মিশি বা এই রাস্তাঘাটে যত হাঁটা চলা করি, আমি প্রচুর অবজার্ভ করি। এবার কিছু কিছু মানুষের সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়ে যায়, তখন আবার ওই জায়গাগুলোকে বন্ধ করে দিতে হয়, যে বন্ধুদের গিয়ে ছেপে দেওয়া যায় না, সেটা খুব খারাপ দেখায়। হ্যাঁ, ওই সুইচগুলো তখন অফ করে দিই। ভালো লাগে, অনেক রকম মানুষ দেখা করে, কথা বলতে চায়। ইদানিং আমার একটা খুব মজার হয়, যেটা খুব ভালো লাগে, যে রাস্তাঘাটে একটু একটু মানুষ আমাকে চিনতে পারে কিছু কাজের জন্য। তারা এসে বলে, আপনি খুব ভালো কাজ করেছেন, ওইটাতে আপনাকে দেখেছি। এবার সেটা একটা যেমন ভালোও লাগে, তাতে যে কী রিপ্লাই দেবো, কারণ আমি তো মানে অভিনেত্রী হব বলে আসিনি, মানে আমার তো দুঃস্বপ্নেও এটা ছিল না। ফলে আমি যে তাকে কি বলবো, কি রিপ্লাই দেবো, মানে গদগদ হয়ে যাব আনন্দে নাকি চুপ করে থাকবো, আমি এটা খুব ডিলেমায় ভুগি তখন। হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগে এই জার্নিটা, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। এমনিও আমি অভিনয় মানে ছাড়াও এমনি আমি মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি, আমি কথা বলতে ভালোবাসি, এবং সেটা সর্বস্তরের মানুষের সাথে। একদম একদম, সেটা তো আমরা জানি। থিয়েটারটা আর সিনেমাটা দুটো আলাদা মিডিয়াম, কিন্তু একই রকম ভাবে চলছে। তোমার কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়? চ্যালেঞ্জ তো সবেতেই থাকে, কিন্তু থিয়েটারটা আমার সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, থিয়েটারটার মধ্যে একটা কি বলবো, একটা নেশা আছে, একটা অদ্ভুত ভালো লাগা আছে থিয়েটারটার। আর থিয়েটারে যেটা হয় সেটা, ক্যামেরার সামনে গিয়ে আমি একটা চরিত্র করলাম, একটা সিরিয়াল করলে হয়তো 1 বছর 2 বছর বা এখন তো 3-4 মাসেও বন্ধ হয়ে যায় ওই একটা। কিন্তু থিয়েটারে যেটা হয়, একটা দল তৈরি হয়, যেটা তুমি এক্ষুনি বলছিলে, একটা কমিউনিটি, যে একটা দল তৈরি হয়। সেখানে আমরা শুধু যে অভিনয় করি তা নয়, যেমন ক্যামেরার সামনের অভিনয়টা, আমি গেলাম, আমি একটা চরিত্র করলাম, সেটা খুব ভালো করে আমি একটা হোমওয়ার্ক করে গেছি, বা ওখানে গিয়ে যা হয় একটা চরিত্র। কিন্তু থিয়েটার সেটা নয়। থিয়েটারে আমাকে আমি যে স্পেসটায় থিয়েটার করি, সেই স্পেসটা পরিষ্কার করে রাখাটাও আমার দায়িত্ব। হ্যাঁ, সেখানে সবটা রিহার্সালের আগে, রিহার্সালের পরে,
জায়গাটা যেন আবার আগের মতো থাকে, অনেক কিছু, বা সবাই চা খাবে, সেই চাটা আমি বানিয়ে নিলাম কি কেউ একজন বানিয়ে নিল, এই যে সংগঠন একত্রিত হয়ে কাজ করাটা, এইটা একটা থিয়েটারের খুব মজা। আর দ্বিতীয়ত হচ্ছে থিয়েটারে তোমার একটা তক্ষুনি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যায়, যে তুমি পারফর্ম করছো, তুমি বুঝতে পারবে স্টেজ থেকেই যে দর্শক তোমার অভিনয়টা পছন্দ করছে কি করছে না। তো ওইখানটায় একটা না তোমার যেমন সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে ওয়েট করতে হয়, যেদিন টেলিকাস্ট হবে তারপর কটা লোক দেখবে তারপর তারা জানাবে, ওটা হয় না। থিয়েটারে তক্ষুনি তুমি জেনে যাচ্ছ এবং তুমি বুঝতে পেরে যাচ্ছ যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার অভিনয়টা ভালো হচ্ছে না, ওই স্টেজ থেকেই একটা ভাইব, মানে দর্শকদের ওখানেই ভাইব দিতে থাকে এবং ওখানেই অনেক কিছু কারেকশনস করার একটা জায়গা থাকে। থিয়েটারটা আমার কাছে সব থেকে বেশি কাছে। একদম, ইটস ভেরি চ্যালেঞ্জিং অলসো। মানে আমরা থিয়েটার মানে মনে করি ওয়ার্শিপিং, রাইট? মানে যেখান থেকে আমরা হাতে খড়ি আসলে অ্যাক্টিং ওয়ার্ল্ডের যেটা হয়। তো এখান থেকে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং ক্যারেক্টার টিল টুডে। আমি যে চরিত্রগুলোই করি তার অধিকাংশ মানে 99% চরিত্রই আমি নয়, এরম চরিত্র করি, মানে এরম চরিত্র পাই। ফলে মোটামুটি সবকটা চরিত্রই আমার কাছে খুবই চ্যালেঞ্জিং আমার মনে হয়। তার মধ্যে থেকে একটা দুটো, যেমন সম্পূর্ণাতে আমি যে পুলিশের ক্যারেক্টারটা করেছিলাম, সেটা একটা ভীষণ রাফ টাফ একটা মানুষ, এবং যে মানুষটা দেখছে যে তার মানে একজনের ওপর অত্যাচার হচ্ছে, তা সত্ত্বেও সে এগিয়ে এসে যে করে সাহায্য, পরবর্তী সময়ে সে বদলায়, সে কোয়েটা সাহায্য করতে চাইছে না, মানে বেসিক্যালি কোয়েটা ভালো পুলিশ না আর কি, ছিল না, পরে সে চেঞ্জ হয়। তো সেইটা করতে আমার একটু চ্যালেঞ্জিং লেগেছিল, কারণ মুশকিলটা হয়েছিল আমি সম্পূর্ণ করতে করতে দুটো সিরিয়ালে কাজ করছিলাম। এবার দুটো সিরিয়ালেই আমার চরিত্রটা অত্যন্ত ভালো শাশুড়ি, একটাই আমি হিরোইনের মা আর একটাই হচ্ছে হিরোর মা। আচ্ছা, হ্যাঁ, তো আমার ডেকআপ, আমার কথা বলা একটা অন্যরকম ছিল। এবার এরকম প্রথম দিন আমি শুটিংয়ে গেছি সম্পূর্ণার, তো প্রথম দিন গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল ওই চরিত্রটার মধ্যে, কারণ সকালে আমি সিরিয়ালে শ্যুট করেছি, করে আমি বিকেলে সেকেন্ড হাফে আমার সম্পূর্ণার শ্যুট ছিল, এবং আমার সেই দিনের শুটিংটা অভিনয় করে আমার নিজেরও খুব একটা ভালো লাগেনি, এবং আমাকে একজন চ্যানেলের একজন আমাকে খুব বকেও, হ্যাঁ খুব বকেছিল, অনেকক্ষণ ধরে বকেছিল, কিন্তু অনেক কিছু বলেছিল, কিন্তু আমার সবটা মনে নেই, শুধু একটা কথা মনে রয়ে গিয়েছিল, যে সে বলেছিল যে এমনভাবে ডায়লগ বলবে যেন কাঠের ওপর ঠাক 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 আওয়াজ, ওই টক 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 আওয়াজটা আমার মাথায় রয়ে গিয়েছিল। আচ্ছা। তো তারপরে আমি যা করতাম সেটা হচ্ছে যে আমি সিরিয়ালের শুটে একটু টাইমটাকে ওদের মিথ্যে কথা বলে রাখতাম, সো দ্যাট ওরা আমাকে তাড়াতাড়ি প্যাক আপ করে দেয়। আমি সম্পূর্ণ শুটিংয়ের যে কল টাইম তার 1 ঘন্টা আগে পৌঁছে যেতাম, গিয়ে আমি ড্রেস ফ্রেস করে রেডি হয়ে আমি স্টুডিওর মধ্যে ঘুরতাম, আর সারাক্ষণ মাথার মধ্যে টাক 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 টাক। তো ওটা আমার খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কিন্তু ভালোও লেগেছিল। খুব ইন্টারেস্টিং, অফকোর্স ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে যে কোনো জিনিস চ্যালেঞ্জিং মানে ওটা ইন্টারেস্টিং, এটা তো আমরা জানি, আমাদের জীবন থেকেও জানি। অ্যাকশন সিনস করতে ভালো লাগে? ভালো তো লাগে, দেয় কোথায়, দেয় না আমাকে। আমার তো প্রচণ্ড ইচ্ছে যে খুব মারকাটারি কিছু একটা করবো। এখন বম্বেতে যেরকম কাজ হয় দেখছি যে বয়স্ক মহিলারা সব অ্যাকশন করছে, আমার তো খুবই ইচ্ছে করে, কিন্তু হচ্ছে কোথায়, পাচ্ছি না। যদি কেউ দেয় আমি মানে গ্ল্যাডলি খুবই খুবই খুশি। আমার তো খুবই মনে হয় যে মানে আমি যখন ক্যারেক্টারাইজেশন করি বা আমি নিজে যখন লিখি, এরকম মাঝে মাঝে মনে হয় তোমাকে যে তুমি কিন্তু একটা বেশ ডিটেকটিভ রোলে, একটা বেশ অ্যাকশন বেসড রোলে দারুণ কিছু। প্রোডিউসার যারা আছেন, যারা এই পডকাস্ট দেখবেন, অনিন্দিতার কথা শুনুন, ও যে গল্প লিখেছে যেখানে ও আমাকে ওইভাবে ভেবেছে, সেই গল্পটাকে প্লিজ প্রডিউস করুন, ওই সিনেমাটা প্রডিউস করুন, আমি সেখানে অ্যাকশন করতে চাই।
না সত্যি মানে এরকম নতুন নতুন এখন তো বেরোচ্ছে কত রকম গল্প, কত স্টাইল, যেগুলো হয়তো আমরা ইমাজিন করিও নি, সেরকম সেরকম এখন আমাদের মাথায় আইডিয়াস আসছে। তো এরকম এক্সপেরিমেন্টস তো করাই যায়। তো এরকম কোনো এক্সপেরিমেন্টাল কাজ মানে ধরো যেটা হয়নি বা হবে বা হচ্ছে অন্য কোথাও, তোমার মাথায় এসছে যে আমি এটা করতে পারলে ভালো হতো? আমার তো যা কাজই দেখি সবই মনে হয় আমি আমি কেন নেই ওখানে। হ্যাঁ, আমি ওই যে বললাম অ্যাক্টার্সরা ভীষণ সেলফিশ। হ্যাঁ, এই যেমন রিসেন্টলি কোহরা দেখলাম। আমি তো মানে কোহরা দেখতে দেখতে ভাবছিলাম যে কোনোদিন কি বাংলায় এরকম একটা হবে না, আমি কি মোনা সিংয়ের মতো ওরকম একটা চরিত্র পাবো না। তো সেইটা আমার খুব মনে হয়। আরেকটা যেটা আমার খুব ইচ্ছে আছে, আমরা সবসময় এখানে পুলিশ বলতেই ভাবি যে সে একটা খুব রাফ টাফ এরকম হবে, কিন্তু আমার মানে আমাকে যখনই এরকম ক্যারেক্টারের জন্য বলা হয়, মানে সম্পূর্ণার পর আমাকে অনেকগুলো এরকম পুলিশের ক্যারেক্টার বলেছে, আমি আর করিনি, একই রকম চরিত্র আমার করার ইচ্ছে ছিল না। তারা এরকম, আমি যত তাদের বোঝাচ্ছি যে পুলিশ মানে পুলিশ একটা মানুষ, মহিলা পুলিশ মানুষ, সে তার বাড়িতে কিন্তু সংসার আছে। হ্যাঁ, মানে হ্যাঁ তাই তো, সে একটা নর্মাল মানুষ, তার ওটা কাজ। হ্যাঁ, মানে সে ওরকম মানে আর ছেলেদের মতো এরকম নয়, সেও একটা নরম মানুষ। তো সেটা এরকম চরিত্র করার ইচ্ছা আছে। এখন জানি না কবে পাবো বা আদৌ পাবো কিনা, এইসব তো আশা ইচ্ছা রাখা করে। যাক যে তুমি নিশ্চয়ই পাবে এবং করবে। তুমি তো অ্যানিমাল লাভার, তো মানে কিরম মনে হয় পশুদের সাথে থাকতে? তোমার বাড়িতেও আছে অনেক কিউট কিউট পাপিস এন্ড ক্যাটস, তো ও তোমার মনে হয় যে অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড? প্রথম প্রশ্নটার উত্তর দিই, কেমন লাগে? মানুষের থেকে পশুদের সঙ্গে থাকতে আমার বেশি ভালো লাগে, এটা হচ্ছে প্রথম উত্তর। আর ওদের ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আছে, এবং 100 বার আছে। যেমন আমার বিড়ালটি যেটি আছে, সে তাকে আদর টাদর করা, তার গায়ে হাত দেওয়া সে একদম পছন্দ করে না। ওনার নাম কি? ওর নাম ভোলা। আমার বাড়ির সব কুকুর বেড়াল বাঙালি, কুকুরের নাম আহ্লাদ, সবাই বাঙালি। আমার ল্যাবটার নাম আহ্লাদ, আর আমার একটা ইন্ডি আছে ওর নাম গুড়, আর আমার বেড়ালের নাম ভোলা। এছাড়া বাইরের কতগুলো আছে ওদের নাম দেওয়া হয়নি, তো ওই কেলটি এইসব হাবিজাবি নামে ডাকি। তো এই আমার ভোলার কথা বলছিলাম। ভোলা, ওর গায়ে কেউ হাত দেয় ও পছন্দ করে না, ইভেন আমিও হাত দিয়েও পছন্দ করে না। কিন্তু রাত্রিবেলা ওর একেবারে আমার গা ঘেঁষে ও না শুলে ওর ঘুম আসে না। হ্যাঁ, তো কি জানি আমার মনে হয় মানে আমি ওদের দিকে তাকালে, যেভাবে তাকায় বা আমার মনে হয় আমি বোধহয় ওদের বুঝতে পারি, ওরাও বোধহয় আমাকে বোঝে। আমি আই ফিল সেফ উইথ দেম মোর দ্যান হিউম্যান। না না, ডেফিনেটলি আমরা জানি যে যারা আমরা অ্যানিমাল লাভার্স বা আমাদের বাড়িতে আছে, যে ওদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওরা চোখটা তারপরে যেভাবে বোঝে। যেমন আমার বাড়িতে আমার বিড়াল আছে এবং তার এখন 4টে বাচ্চা হয়েছে, এত মিষ্টি, এবং ঠিক টাইমে টাইমে তার আসা তার যাওয়া, এবং আমাকে সেই টাইমটা কোঅর্ডিনেট করতে হয় যে আমি বাড়িতে আছি কি নেই, এবং দরজাটা খুলে দেওয়া, সে যেন থাকে। আর যদি লেট হয়েছি বাড়ি যেতে, আরও বাইরে বেরিয়েছে, ঢুকতে পারেনি, রীতিমতো আমাকে বকে। মানে আমি দোকানে দাঁড়িয়েছি, এপার থেকে ঘর ঘর করছে, আমাকে বকছে যে আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। আমার মনে হয় যে আমরা যারা অ্যানিমাল নিয়ে থাকি বা ভালোবাসি, আমরা অনেক বোধহয় ভিতর থেকে হেলদি বা হ্যাপি বা এরকম কিছু থাকি। তোমারও কি মনে হয়? আমার একটা মানে ছোটোবেলার কথা শুনতে শুনতে মনে পড়লো। ছোটোবেলায় আমি যেখানে যত কুকুরের অ্যাক্সিডেন্ট হতো কি বেড়ালের কোনো হচ্ছে, আমি সেগুলোকে তুলে তুলে বাড়িতে নিয়ে আসতাম। এনে তাদের সেই ডাক্তার দেখানো, ট্রিটমেন্ট করা, এইসব করতাম। এবং তার জন্য বাড়িতে আমি প্রচণ্ড মার খেতাম। মানে মানে স্বাভাবিক, মানে এইসব নিয়ে আসছি। তারপরে তার এখন যেমন পাড়ায় পাড়ায় এত ভেট হয়ে গেছে, তখন তো সেসব ছিল না। মানে আমি গলফ গ্রিনে থাকতাম, আমার নিয়ারেস্ট ভেট গড়িয়াহাটে, তো ওখানে নিয়ে যেতে, নিয়ে কে যেত, আমি তো আর নিয়ে যেতাম না, আমি তো ছোট, নিয়ে সেই বাবাকে বা মাকেই নিয়ে যেতে হতো। তো ভীষণ রাগ করতো ইয়ে। তো এইটা কিন্তু মানে এই যে মার খেতাম, কিন্তু মার খাওয়ার পরেও হ্যাঁ এই যে আমার পাগলামি ছিল ওদের প্রতি, তো এটা নিশ্চয়ই একটা হ্যাপিনেস দিত বলেই তো এই পাগলামিটা ছিল। না হলে কেন আমি শুধু শুধু মার খাওয়ার পরেও আমি গিয়ে গিয়ে রাস্তা থেকে কুকুর বেড়াল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম। ওরা যে ভালোবাসাটা দেয় সেটার মধ্যে কোনো স্বার্থ থাকে না। ওরা তুমি
তুমি যে ভালোবাসাটা দিচ্ছ তার বদলে ওদের কিচ্ছু চাই না। হ্যাঁ, মানে কোনো রকম দেওয়া নেওয়ার খেলা থাকে না। ফলে ওই ভালোবাসাটা এবং একদম শিশুর সাথে যে ভালোবাসাটা, মানে ওটার থেকে পবিত্র প্রেম ভালোবাসা আর কিচ্ছু হয় না। বাহ। আমরা তো এই পৃথিবীতে অনেক কাজ করতে আসি, কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে আমাদের কোনো একটা বিশেষ কাজ রয়েছে, সামথিং দ্যাট উই কল্ড সোল গোল। প্রত্যেকের একটা করে সোল গোল থাকে, কেউ বুঝি কেউ বুঝি না। তো তোমার কি মনে হয় যে তোমার সোল গোল ইজ সামথিং টু ডু উইথ অ্যানিমালস নাকি সামথিং এলস? প্রথমত সোল গোল কি আমি সত্যিই জানি না, ওটা খুবই আলো আধারির ব্যাপার, ওটা মনেই থাক, ওটা বলতে নেই। ভেতরের কথা বলে দিলে মা বলতো যে ওটা পূর্ণ হয় না, তাই জন্য ওটা ভেতরে থাক। ওটা কোনো একটা বিশেষ সিক্রেট সোল গোল, যখন হবে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা তো ঠিকই আমরা জানতে পারবো। তো তুমি যে সোসাইটিকে ইন্সপায়ার করো, আমি দেখেছি মানুষজন তোমার থেকে, মানে যখন আমরা হাঁটি বা যখন আমরা দেখা করেছি, বেশ অনেক মানুষ তোমার থেকে বেশ কোয়াইট ইন্সপায়ার্ড। তো সোসাইটির জন্য তোমার মেসেজ কি? খুব মুশকিল এটা বলা, কারণ চারিদিকে এখন এত খারাপ খারাপ খবর আসে, এত রক্ত হানাহানি ঝগড়াঝাটি, কি যে বলবো। আর আমার কথা শুনে কেই বা সেটা শুনবে, সেটাই একটা বড় প্রশ্ন। তবু বলা যে শান্তিতে থাকুন, শান্তিটা খুব খুব দরকার। নিজে শান্ত থাকুন, নিজেকে শান্ত রাখুন, বাড়ির সবাইকে শান্ত রাখুন, শান্তি দিন এবং সমাজকে শান্তি দিন। সমাজ আপনাকে শান্তি ফিরিয়ে দেবে। পলিটিক্স কি খুব ইম্পর্ট্যান্ট? অফকোর্স, আমরা সবাই রাজনৈতিক। রাজনীতি ছাড়া জীবন চলতে পারে না। জীবনের একেবারে শুরুর থেকে যখন তুমি জন্মানোর পর কেঁদেছিলে, ওইখান থেকে রাজনীতি শুরু হয়ে গেছে। বেশ, আমি তো চাণক্যর রাজনীতিতে বিলিভ করি। মডার্ন পলিটিক্স ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দোজ আইডিয়ালস অ্যান্ড ওয়াইজ থটস। তো তোমার কি মনে হয় আগামী দিনে আমাদের যে মডার্ন পলিটিক্স যেরকম রূপ নিচ্ছে, আগামী দিনে কোনো চেঞ্জেস আসবে, কোনো অন্যরকম হতে পারে, এরকম কোনো থট আছে? আমি টকিং অ্যাবাউট ওভারঅল, লাইক ইন্ডিয়ার বাইরেও। দেশের কথা বলো, ইন্ডিয়া দেশের কথা বলো, সবাই বলছে নাকি ভারত খুব প্রগতিশীল একটা দেশ। আমি তো দেখতে পাচ্ছি না, কারণ একটা দেশ যখন একটা দেশ প্রগতিশীল হচ্ছে, সেটা সব থেকে বোঝা যায় যে তার একেবারে নিচু তলার মানুষেরা তারা শিক্ষা পাচ্ছে কিনা। এই মুহূর্তে ভারতবর্ষের যেটা শেষ খবর, তাতে 1 লাখের ওপর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। ফলে যদি গরিব মানুষ শিক্ষা না পায়, হ্যাঁ, তাহলে এবং সরকারি স্কুল মানে আমি সস্তায় ভালো শিক্ষা দিচ্ছি, তো সেটা যদি আমার থেকে কম প্রিভিলেজ মানুষরা যদি না পায়, তাহলে দেশটা এগোবে কি করে? শুধু তো খালি ব্যবসা আর বিজ্ঞাপন দিয়ে দেশ চলতে পারে না। সেখানে কতগুলো খুব ডিপ বিষয় থাকে। সেইগুলোর দিকে আমার মনে হয় আগামী দিনে যারা আমাদের এখন দেশের মাথায় বসে আছেন, বিভিন্ন রাজ্যের যারা প্রধান, তাদের ভাবা উচিত যে, তবে আমি খুব একটা আশাবাদী হচ্ছি না যে বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে বলে। আমার না একটা ছোটবেলায় মা একটা কথা বলতো যে কোনো দেশ, মানে যখন অলিম্পিক হতো, ছোটবেলায় আমরা খুব অলিম্পিক দেখতাম, সবাই দেখতাম, তো সেখানে আমরা দেখতাম চায়না সবসময় ফার্স্ট হচ্ছে। তো আমার খুব রাগ উঠতো সেটা দেখে। তো আমার মা একটা কথা বলতো যে একটা দেশ এগোচ্ছে কিনা সেটা বোঝা যায় যে সে খেলাধুলায় কতটা এগিয়েছে। এবং তুমি দেখো আমাদের দেশের খেলাধুলার ক্ষেত্রে ওই এক ক্রিকেট ছাড়া
হ্যাঁ, আর আর কোথাও ইনভেস্টমেন্ট নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং আমরা খুব একটা চাইছিও না যে অন্যান্য যে খেলাগুলো সেগুলো, ধরো আর্চারি বলো, হ্যাঁ, বা অন্যান্য যে খেলাগুলো, এমনকি ফুটবল বা হকি, হ্যাঁ, যে আমাদের ন্যাশনাল গেম, সেটা নিয়েও যে আমরা খুব একটা খুব যে ভাবছি তাতে যে খুব পয়সা দিয়ে সেটার একটা উন্নতি করানো, Right. সেসব নিয়েও ভাবছি না। মানে আমরা বেসিকেই এখনো অনেকটা উলঝে আছি আর কি, ওটাকে একদম, নিয়ে মানে আরো কিছু আমরা করার। বেসিকেও উলঝে নেই, মানে সবটাই এখন ভীষণ না ওপরের একটা খুব সুন্দর প্রলেপ দিয়ে চলছে। এই প্রলেপটা কতদিন থাকবে আমি জানি না, প্রলেপটা কেটে গেলে বোঝা যাবে যে ভেতরে ফাটলটা অ্যাকচুয়ালি না, এটা কতটা। একটা সময়ের ব্যাপার, দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেক কোণাতে এরকম হচ্ছে। আমরা ভারত নিয়ে কথা বলছিলাম ডেফিনেটলি। আর হ্যাঁ, এডুকেশন, নলেজ ভেরি ইম্পর্ট্যান্ট। শুধুই যে একটা সাকসেস পাওয়ার জন্য তা নয়, ওটার কারণ হচ্ছে যে তুমি যদি নলেজেবল হও, তোমার উইজডম আরো বেড়ে যাবে, এবং তোমার ইনার উইজডম এন্ড আউটার উইজডম দিয়ে, এবং তুমি জীবনটা ভালো করে কাটাতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তো বাকিটা, প্রত্যেকটা মানুষ তোমার জীবনটা ভালো করে কাটাতে থট পারে, প্রসেসটা হ্যাঁ উন্নত হবে, একদম, সেইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ওকে, ফাইনালি এবং টুয়ার্ডস দি এন্ড, এই মুহূর্তে যদিও শেষ করতে চাইছি না, তবু শেষ করছি। তো তোমার তোমার একটা মেসেজ ফর দি ইয়াং আর্টিস্ট যারা চেষ্টা করছে ইন্ডাস্ট্রিতে কাজ করার, তাদের জন্য কি? আমার প্রথম বলার থাকবে যে মন দিয়ে পড়াশোনা করো। যদি পড়াশোনা নিয়ে এগোতে চাও, সেটাতেই মন দাও। অভিনয়ের যে গ্ল্যামার, ফেম, শুধু এইটুকুর প্রতি আকৃষ্ট হয়েই অভিনয়ের দিকে ছুটে এসো না। এটা শুধুমাত্র গ্ল্যামার ফেমের জায়গা নয়, এটা একটা খুব শক্ত জায়গা, এবং এটার একটা লড়াই থাকে, যেই লড়াইটা জীবনের শেষ দিন অবধি করে যেতে হয়। তাই আমার তো মনে হয় যদি পড়াশোনা করতে পারো সেটা সবথেকে ভালো। আর যদি তোমারও এই আরমানি কিরা, যেটা আমায় কেটেছিল, সেটা যদি তোমাকেও কাটে, তাহলে তো কিছু করার নেই, তাহলে তো তোমাকে আসতেই হবে। এসে কিন্তু আমার এইটুকুই বক্তব্য যে একটু শেখো, কোথাও ভালো কারুর কাছে শেখো, এবং যে কাজটা করবে সেটা খুব যদি ছোট হয়, ধরো তুমি কোথাও কিছু পেলে না, তোমাকে কোনো এমন একটা জায়গায় পাকে চক্রে কোনো একটা এজেন্সির হাতে পড়ে গেলে, সে তোমাকে একটা জুনিয়র আর্টিস্টের দাঁড় করিয়ে দিল, এমনভাবে তাকাও, তোমার জায়গায় যখন ক্যামেরা আসবে তখন সবাই যেন, সবার চোখ যেন তোমার দিকে যায়। এইটা মাথায় রাখবে, হবেই। আমি এটা বিশ্বাস করি যে তুমি, তোমার ভেতরে জিল থাকে, তোমার যদি লড়াই করার সেই ইচ্ছেটা থাকে, ক্ষমতা আপনি আপ ভিতরে তৈরি হয়ে যাবে। একদম দারুণ লাগলো তোমার সাথে কথা বলে আজকে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে। এটা একটা নতুন রকম আড্ডা। এতদিন অনিন্দিতার সঙ্গে বন্ধুর মতো মিশেছি, এখানে এসে প্রথমে একটুখানি ভয় ভয় করছিল, এখন মনে হচ্ছে না না ঠিক আছে। প্রথমে ভেবেছিলাম খুব শক্ত প্রশ্ন করবে, খুব একটা শক্ত প্রশ্ন করেনি, তার জন্য অনিন্দিতা তোমাকে ধন্যবাদ। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ, আপনারাও ভালো থাকবেন।